ডেইলি টাইমস অফ বাংলাদেশের নিয়মিত টকশো টাইমস টকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ইলিয়াস খান। আজকে বাঙালি জাতির জীবনে ভয়াবহতম দিন। আপনারা জানেন যে এই দিন পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র নিরীহ বাঙালির উপর হামলা চালিয়েছিল। অনেক মানুষ নিহত হয়েছেন, অনেকে জীবন দিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় আমাদের যে পুলিশ হেডকোয়ার্টার রয়েছে, পুলিশের যে রাজারবাগ, সেখানেও হামলা চালিয়েছিল। দেশে যখন যুদ্ধ হচ্ছে, এরপরে শুরু হয় মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধের সময় একটি বিশেষ বাহিনী, ক্র্যাক প্লাটুন, এই নামটি আপনারা সবাই শুনেছেন, যে ঢাকায় পাকিস্তানি আর্মিদের নানাভাবে তারা প্রতিরোধ গড়ে তুলেছে। আর্মিরা যাতে ব্যতিব্যস্ত থাকে এবং তারা যাতে বাঙালি জাতির উপর অত্যাচার নির্যাতন না করতে পারে। সেই ক্র্যাক প্লাটুনের সদস্য একজন প্রখ্যাত মুক্তিযোদ্ধা জনাব ইশতিয়াক আজিজুল ফুয়াদ, তিনি আজ আমাদের সঙ্গে রয়েছে। আপনাকে স্বাগত জানাচ্ছি জনাব ইশতিয়াক আজিজুল ফুয়াদ। একই সঙ্গে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি। আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা আপনার কাছ থেকে শুনবো সেই যুদ্ধ দিনের কথা। আপনি কিভাবে এই ক্র্যাক প্লাটুনে যোগ দিলেন? 25 তারিখের কথা বললে, 26 তারিখের কথা বললে মার্চ মাসটা চলে আসে। জি। এবং তার আগের থেকেই গেলে জিনিসটা ক্লিয়ার হয়। পাকিস্তানিরা কোনো সময় আমাদেরকে সমকক্ষ হিসেবে দেখে নাই, আমাদেরকে সবসময় ইনফেরিয়ার ভেবেছে। এবং তাদের বৈষম্য, তাদের অত্যাচার, তাদের এই একতরফা নীতি আমাদেরকে সবসময় তারা দাবিয়ে রাখত। তো এই অপমানবোধ নিয়ে আমরা 23 বছর কাটিয়েছিলাম। তো শেখ মুজিবুর রহমান সাহেব উনি এটা খুব উপলব্ধি করতে পারলেন, আর এখানকার আমলারা ওনাকে বোঝালেন যে মুক্তির একটা পথ আছে, সেটা হলো তুমি যদি বাংলাদেশকে একসাথে করতে পারো। তো ওনারা 6 দফার মাধ্যমে তাই করলেন এবং আমরাও তাকে সাপোর্ট দিয়ে, তাকে সাপোর্ট মানে পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে সাপোর্টটা, আমরা এই ওয়ান বাস্কেটে আমরা সব ভোট দিলাম 1970-তে, 1970-এ। কিন্তু এবং পূর্ব পাকিস্তান, শেখ মুজিবুর রহমান তার আওয়ামী লীগ সফলতা পেল। 160টা সিট নিয়ে তারা পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ দল হলো। ওদিকে 86টা সিট নিয়ে জুলফিকার আলী ভুট্টো ওখানে সংখ্যাগরিষ্ঠ হলো। এটার মধ্যে লেগে গেল একটা গন্ডগোলটা কি? ক্ল্যাশ অফ পার্সোনালিটি। ভুট্টো বলল যে পূর্ব পাকিস্তানকে কেন আমরা ক্ষমতা দেব, আওয়ামী লীগকে কেন দেবো? ডিনাই করলো ইলেকশনের রেজাল্ট, তাল বাহানা করতে লাগলো। কথার মধ্যে একটা জায়গায় গিয়ে ভুট্টো বলল যে আমি পশ্চিম পাকিস্তান চালাবো, তুমি পূর্ব পাকিস্তান চালাও। শেখ মুজিবুর রহমান বললেন যে না, আমার পিছু হটার কোনো পথ নাই, কারণ বাঙালি পূর্ব পাকিস্তানির একটা ম্যান্ডেট দিয়েছে, আমার সেই ম্যান্ডেট অনুযায়ী যেতে হবে। ফেব্রুয়ারি মাসে 71-এর লারকানায় এই ভুট্টোর তার বাড়ি যেখানে তার জমিদার বাড়িতে সে দাওয়াত করলো আর্মির এই জেনারেলদেরকে, ইয়াইয়া খানকে এবং তার কলিগদেরকে। একটা ডাক হান্টিং, হাঁস শিকারের দাওয়াত দিল। দিয়ে সেখানে প্ল্যান হলো কি করবে যদি শেখ মুজিবুর রহমান না মানে, গোয়ার্তমি করে। ডাক হান্টিং এর গল্প কিন্তু আমরা আগে এটা কিন্তু অনেকেই জানেন না। আজকে আমরা আপনার মাধ্যমে এটি শুনলাম। আচ্ছা, লারকানা, হ্যাঁ। তো ওখানে ডিসিশন হলো যদি না মানে তাহলে আর্মি নামিয়ে দেবে। মানে একটা গ্রিন সিগন্যাল দিয়ে দিল, যেটার পূর্বাভাস অপারেশন সার্চলাইটের। ফেব্রুয়ারি মাসে এখন ঢাকায় আসলো, কথাবার্তা চলছে। এদিকে বাঙালি জনগণ, পূর্ব পাকিস্তানের জনগণ কিন্তু অলরেডি অ্যাকসেপ্ট করে নিয়েছিল, যদি 1970-এর ম্যান্ডেট না মানে তাহলে আমরা তাদের সাথে থাকবো না, আমরা স্বাধীন হয়ে যাব, আমরা বাংলাদেশ হব।
এবং তারা 7ই মার্চের জন্য বোধহয় ওয়েটও করছিল যে হ্যাঁ, 7ই মার্চে হ্যাঁ, কি ঘোষণা দেন। 1 তারিখে আসাম আব্দুর রব উনি ফ্ল্যাগ ওড়ালেন, 2 তারিখে শাহজাহান সিরাজ ইশতেহার পাঠ করলেন, জি। 7 তারিখে শেখ মুজিবুর রহমান উনি ওনার সেই ফেমাস বক্তৃতা দিলেন। আমরা অনেকে সবাই কিন্তু প্রত্যাশা করেছিল যে উনি ওই দিনই হয়তো স্বাধীনতা ঘোষণা আমরা করে সবাই দিবেন। সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, আপনার বয়স তখন কত ছিল? 18, হুম। তো আমরা মনে করছিলাম যে স্বাধীনতা ঘোষণা দেবে, একটা আলটিমেট একটা আপনি কি ওই দিন ওই রেসকোর্সে ছিলেন? রেসকোর্সে গিয়েছিলাম, হ্যাঁ, আচ্ছা আচ্ছা। রেসকোর্সে ছিলাম। জি। তো উনি একটা ইয়ে দেবে, আলটিমেট একটা আলটিমেটাম দেবে যে হয় তোমরা এটা মানবে, ধারা তোমরা ব্যাহত করবে না, আর তা না হলে আমরা আলাদা হয়ে যাব। উনি ওটা করলেন না, উনি ওনার বক্তৃতা দিলেন, উনি বললেন যে তোমাদের হাতে যা আছে। তখনও কি তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছেন? আপনার কি মনে হয়? অ্যাবসলিউটলি শেষ পর্যন্ত। উনি 25 তারিখে রাতে যখন প্লেনে উঠে চলে গেলেন, তখন পর্যন্ত উনি শিওর যে উনি পাকিস্তানের প্রেসিডেন্ট হবেন। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আচ্ছা। তো উনি 7 তারিখের স্পিচ দিলেন, কিন্তু উনি ওই ঘোষণাটা করলেন না, স্বাধীনতার ঘোষণাটা, ওটার আশপাশ দিয়ে না, গেলেন না। তখন মানুষের কি বলে কেমন তাদের অ্যাটিটিউড দেখেছেন? তারা কি হতাশ হয়েছিল ওই ভীষণ হতাশ হয়েছিল, জনসভায় যারা এত ছিলেন? হতাশ হয়েছিল এটা ইয়ে করতে পেরে, আজ করতে পেরে। শেখ মুজিবুর রহমান কারোর সাথে কোনো কথা বলেন নাই, কোনো মিডিয়ার সাথে কোনো কথা বলেন নাই, কোনো এক্সপ্লেনেশন দেন নাই কেন উনি, হ্যাঁ, জিও পাকিস্তান বলে, হ্যাঁ, জয় বাংলা না, না সেটা বলে, কি উনি বলেছিলেন? এখন অনেকে বলেন যে ওটা তিনি বলেননি, বলেছিলেন। জিও পাকিস্তান তো বলেছিলেন উনি। জি। হ্যাঁ, তো তো তারপরে উনি উনি চলে গেলেন। আপনারা হতাশ হয়ে চলে গেলেন। আমরা আমাদের হতাশ আর কি, সারা বাংলাদেশ, সারা পূর্ব পাকিস্তান হতাশ হলো যে না, হ্যাঁ, আমরা চাচ্ছি কিন্তু শেখ মুজিবুর রহমান চাচ্ছে না। উনি টোপ দিল ইয়াহিয়া খান সংলাপের। এরপরে যে কটি দিন ছিল 25শে মার্চের আগে, হ্যাঁ, 7 13 থেকে তারিখে 25শে মার্চ কি সংলাপ হলো? শুরু করলো উনি, জি। কথাবার্তা শুরু করলো। সাধারণ মানুষ আমরা সবাই বুঝেছিল যে এই সংলাপ থেকে কিচ্ছু আসবে না, এটা টাইম ক্ষেপণ করছেন উনি। এবং অস্ত্র হ্যাঁ, আনছে। বাংলাদেশ থেকে এই পূর্ব পাকিস্তান থেকে বাঙালিদেরকে নিয়ে যাচ্ছে, অফিসারদেরকে আর সোলজারদেরকে ওয়েস্ট পাকিস্তান থেকে নন পাকিস্তানি অফিসারদেরকে আর সোলজারদেরকে ঢাকায় আনছে। হ্যাঁ, ওনারা তৈরি হচ্ছেন একটা কিছুর জন্য, এটা বুঝতে পারছিলাম আমরা সবাই। ওনাকে বলা হলো, শেখ মুজিবুর রহমানকে বারবার বলা হলো, মিলিটারি অ্যাডভাইজার তার এমএজি ওসমানী সাহেব, তাকে বলা হলো, তাকে বলার জন্য, শেখ মুজিবুর বলার জন্য। উনি বললেন যে বলছি, কিন্তু এটা কাজ হচ্ছে না আমার কথায়। কথা উনি চলতে তখনও লাগলো। বোধহয় বিভোর ছিলেন যে আমাকে হয়তো শেষ পর্যন্ত হ্যাঁ, প্রধানমন্ত্রী বানাবেন বানাতেই হবে, পাকিস্তান। এটার থেকে পাকিস্তানের বাইরে যাওয়ার কোনো উপায় নেই কোনো, জি, এই জি। ছক থেকে। তো হলো কি, উনি কথাবার্তা বলতে বলতে শেষের দিকে 22-23 তারিখের দিকে সাংবাদিকরা জিজ্ঞাসা করলো ওনাকে যে আপনি যে কথা বলছেন তা আমাদের তো কিছু জানাচ্ছেন না, কথা কি অগ্রসর হচ্ছে? বললো কি অগ্রসর হচ্ছে মানে? আমি তো ঘাস কাটছি না, হুম, আমি তো হুম। কথা বলছি, কথা না বললে, অগ্রসর না হলে আমি কথা বলছি কেন? কিন্তু তবুও 23 তারিখে কথা শেষ হয়ে গেল, বন্ধ হয়ে গেল। সেদিনকার বা তার পরের দিন বোধহয় জুলফিকার আলী ভুট্টো ঢাকায় আসলো, তার এবং গান, এই শেরাটন হোটেল ছিলেন। হ্যাঁ, ইন্টারকন্টিনেন্টালে ছিল, জি জি জি। এবং তার গানম্যান টানম্যান সাথে, তার চলার স্টাইলই অন্যরকম। হুম, হুম, হুম। তা আসলো, এসে সে শেখ মুজিবুর রহমানের কথা বলল, কথা বলে কথার রেজাল্ট ভালো হলো না, উনি চলে গেলেন, গ্রিন সিগন্যাল দিয়ে গেলেন। ভুট্টো সাহেব। ভুট্টো, আমি তোমাদের সাথে আছি, তোমরা অপারেশন সার্চলাইট চালু করে দাও। এটা আন্দাজ আমাদের তখনকার, সেই 23-24 তারিখের দিকে। জি। 25 তারিখে তাজউদ্দিন সাহেব ক্র্যাকডাউনের আগে শেখ সাহেবের বাসায় গেলেন 32 নম্বরে, গিয়ে বললেন যে টেপ রেকর্ডার নিয়ে এসেছি, কাগজ নিয়ে এসেছি, আপনি 2টো লাইন দিয়ে দেন, দিক নির্দেশনা, আপনি বলে দেন এখন থেকে আমরা বাংলাদেশ। উনি বললেন আমি ওইদিকে যাব না, আমি এই ট্রিজনে পড়বো আমি। এবং কি বলা হয়েছে তা আমি কি দেশদ্রোহিতার অভিযোগে হ্যাঁ, গ্রেপ্তার আমার কি হব? ফাঁসি হব? কিছু বলেছেন ফাঁসিতে তিনি? ঝুলবো আমি ফাঁসিতে ঝুলবো না। হ্যাঁ, তোমাদের যা করার তোমরা করো, আমি পাকিস্তান যাচ্ছি। না, উনি পাকিস্তান যাচ্ছি তো বলেননি, উনি বলছে আমি বাসায় থাকবো নাকি, পরে ধরে নিয়ে যাওয়া হলো নাকি এরকম? না না না, অলরেডি তাকে বলা হয়েছে, জি। তুমি প্রিপেয়ার করো, তুমি ওখানে যাওয়ার জন্য কাপড় চোপড় ঠিক করো।
উনি তাজউদ্দিন সাহেবের সাথে কথা বলছেন এবং বলছেন ওনার গিন্নিকে যে তুমি আমাকে আলওয়ানগুলো ঠিক মতন দিও, হ্যাঁ আমার ওই ওখানে চুরোটটা ঠিক টবাকোটা পাওয়া যায় না, তুমি আমাকে টবাকো কিন্তু দিয়ে দিও। এরিন মোর বঙ্গবন্ধু হ্যাঁ এটি খেতেন। হ্যাঁ ওটাও দিয়ে দিও। তাই হি ইজ প্রিপেয়ারিং হিমসেলফ যে উনি চলে যাবেন, ওটা ছাড়া তার উপায় নাই। পাকিস্তানকে অক্ষুণ্ণ রাখবার জন্য জি, ওনার এই স্টেপটা যে উনি চলে গেলে এখান থেকে আন্দোলন চলবে না, সব থেমে যাবে। এই ঘটনাটাও কিন্তু আমরা আজকে প্রথম শুনলাম, কোনো হ্যাঁ। বইতে পাইনি কিন্তু, আচ্ছা, যে ওনাকে বলা হয়েছিল তুমি রেডি হও, হ্যাঁ আমরা আসতেছি, বিমান রেডি আছে, তুমি জি। চলে যাবে, এরকম বলা হ্যাঁ হয়েছিল। বলো উনি আমরা যেটা শুনি নাই। এবং উনি রেডি হচ্ছিলেন হ্যাঁ যাওয়ার জন্য। হ্যাঁ আচ্ছা আচ্ছা। হ্যাঁ তো তখন বোধহয় এই অপারেশন শুরু হয়নি। না তখন অপারেশন শুরু হয়নি। জি জি তো এবং সাংবাদিক আতাউস সামাদও জি। তখন ওনার বাসায় গেছেন। হ্যাঁ, এটাই আমরা পড়ি, উনি তখন হ্যাঁ। বিবিসিতে ছিলেন। হ্যাঁ জি জি জি। তো ওই আতাউস সামাদ সাহেব কোথায় জানি শহরের বাইরে ছিলেন, ফেরত এসেই উনি যে কারোর সাথে দেখা করবেন না, কোনো সাংবাদিকের সাথে কোনো কথা বলবেন না, এই যে বিবৃতিটা উনি শোনেন নাই। জি জি হ্যাঁ, জি। তো উনি সোজা চলে গেছেন 32 নম্বর ঢাকায় ঢুকেই। তো বললো যে তুমি কি, ওনার ডাকনাম ছিল খোকন, খোকন তুমি কি চাও, তুমি কেন আসছো? আমি তো বলে দিয়েছি আমি কারোর সাথে কথা বলবো না। হ্যাঁ, বলে কি যে না আমি জানতাম না। তো উনি কিন্তু খুব নাছোড়বান্দা হ্যাঁ দেশের মানুষ ছিলেন, হ্যাঁ উনি আমার শিক্ষক ছিলেন। তাই না? তো উনি বললেন ওনাকে যে না আমি কারোর সাথে কোনো কথা বলবো না, তুমি যাও, তোমরা সব যাও। তো উনি চলে আসলেন, ওনাকে পাকিস্তান নিয়ে যাওয়া হলো 25 তারিখে। তারপরে আমরা সাধারণ জনগণ জি আমরা একদম দিশেহারা, আমরা কিংকর্তব্য বিমূঢ়, জি। কি হবে। কারণ আমরা তখন কিন্তু অন্য কোনো নেতার সঙ্গে আপনাদের যোগাযোগ হয়েছিল? হ্যাঁ যখন বড় নেতা ছিলেন তাজউদ্দিন আহমেদ। না ওরকম বড় নেতার সাথে যোগাযোগ হয়নি। জি। আমরা ছোট মানুষ, তখন কার সাথে আমরা যোগাযোগ করব? জি জি জি। যদিও আই ওয়াজ ক্লোজ টু শেখ কামাল, আচ্ছা হ্যাঁ, আচ্ছা আচ্ছা। কিন্তু বড় নেতার সাথে যোগাযোগ হয়নি। তো আমাদের খালি একটা আসছে যে ক্র্যাকডাউন হবে, আর্মি নামবে। তো আর্মি তো নামে, অনেকবারই তো আর্মি নেমেছে। জি জি হ্যাঁ, জি। তবে আমরা ধরে নিয়েছি একটা ফ্যাক্ট অফ লাইফ হিসেবে, যে আগের মতোই নামবে, হ্যাঁ এত যে আগের মধ্যে নামবে। ধ্বংসযজ্ঞ কিন্তু চালাবে এটি। আমরা যেহেতু জি স্বাধীনতার দিকে যাচ্ছি, স্বাধীনতা যুদ্ধের কথা বলা হচ্ছে, হ্যাঁ, জি জি জি। তো ইকবাল হলে মাসব্যাপী ক্রলিং করানো হলো, ডামি রাইফেল করা হলো, হ্যাঁ, এই বার্বড ওয়্যার ক্রস করানো হলো। জি, তা আমরা মনে করছি যে এইবার শেখ মুজিবুর রহমান নিশ্চয়ই, এই আওয়ামী লীগ একটা প্যাক্ট করেছে কারোর সাথে, হ্যাঁ, জি তারা প্রিপেয়ার্ড, তারা এবার যুদ্ধ করবে। সেই যুদ্ধের জন্য আমরা বাইরে থেকে লাফাচ্ছি, আমরা হ্যাঁ ছাগলের 3 নম্বর বাচ্চা, আমরা লাফাচ্ছি যে আমরাও যুদ্ধ করব। জি জি। আমরা ওই কিছু গাদা বন্দুক, এই .22, তারপরে একটা রিভলভার, এগুলো জোগাড় করে ফেলেছি, যুদ্ধ হবে। যুদ্ধ যে কি বুঝলাম তো তার পরের 9 মাস। ওই আচ্ছা। মুহূর্তে আমরা রেডি একদম যে যুদ্ধ হবে। এটার মধ্যে 100 বার বলে ফেলেছি অলরেডি আমি। আমার বাসার ইত্তেফাক অফিসের পাশে, একই সাথে ইত্তেফাক অফিস 1 নম্বর, রামকৃষ্ণ মিশন রোড 2 নম্বর একটা বাড়ি, 2/1 হলো আমাদের। আচ্ছা আচ্ছা আচ্ছা। ইত্তেফাক অফিস তখন একটা আড্ডাখানা ছিল, রাজপথটা ইত্তেফাক অফিসের সামনে, ওই মোড়টা। কারণ জি। ইত্তেফাক অফিসে একটা তখন ওই পত্রিকাটা রমরমা একদম, এবং মুক্তিযুদ্ধের পক্ষে। মুক্তিযুদ্ধের পক্ষে। জি তো সারা পৃথিবীর থেকে ওখানে নিউজ আসতো, আর পাকিস্তান থেকে তো আসতেই, আর তখন পূর্ব পাকিস্তানের তো বটেই। একটা কিছু নিউজ আসলেই আমরা সাথে সাথে খবর পেয়ে যেতাম। কয়েকটা জায়গা ছিল ঢাকায় ওই মানুষজন জমা হওয়ার, একটা হলো ইত্তেফাকের সামনে, জি। একটা হলো মালিবাগ, একটা হলো গুলিস্তান, আর একটা হলো ফার্মগেট। জি, জি। ফার্মগেটের পরে আর কিছু নেই। জি জি। এনিওয়ে আমরা ওখানে একদম করছি যে কি হবে। ইত্তেফাকের সামনে। ইত্তেফাকের সামনে হুম হুম হুম। হঠাৎ রব উঠলো যে বের হয়ে গেছে, মানে ক্যান্টনমেন্ট থেকে আর্মি বের হয়ে গেছে। তখন ক্যান্টনমেন্ট তো এখানেই ছিল। হ্যাঁ, এখানে তো বের হয়ে গেছে। তো দৌড়ে গেলাম ইত্তেফাকে, বললো যে হ্যাঁ ক্যান্টনমেন্ট থেকে ট্যাঙ্ক বের হয়ে গেছে। তখন কি আপনারা শুনেছেন যে শেখ মুজিবুর রহমান সাহেব চলে গেছেন? হ্যাঁ, এটাও শুনেছেন? এটা শুনেছি আমরা, চলে গেছে। সেই জন্যই তো আমরা অস্থির হয়ে গেলাম জি, যে জি। যদি লিডারশিপটা না থাকে,
যেই লিডারশিপটা আমরা দেখেছি গ্রো করতে, আমরা সাহায্য করেছি গ্রো করতে, সেই লিডারশিপটা আমাদের আস্থার জায়গাটা সেটা চলে গেছে। তাহলে আমরা তো আস্থাহীন, আমরা তো একদম অসহায়। রাস্তায় আমরা হাজার হাজার লোক, একটা আলো উঠলো পূব দিকে, গুলিস্তানের দিকে, ওখান থেকে গুলিস্তান পূব, একটা আলো আকাশে সিগন্যাল, একটা আর্মি সিগন্যাল উঠলো, আর একটা সিগন্যাল উঠলো, দেখলাম, তাকালাম, সেগুলো পশ্চিম দিকে ওটা কমলাপুর রেলওয়ে স্টেশনের দিকে। পরে বুঝলাম ওটা পূব দিকে কমলাপুরের পশ্চিম দিকে পশ্চিম দিকে হলো গুলিস্তান। জি জি জি, থ্যাংক ইউ। তো আমরা বুঝলাম যে, পরে জানলাম ওটা ওই রাজারবাগ পুলিশ ইয়ের থেকে, ওর পাশ থেকে। এটা দেখে দৌড়ে গেলাম আমাদের পাশের একটা বাসায়, অবৈধ দাস লেনে থাকতেন AK ফয়জুল হক। ফয়জুল হক হলো শেরে বাংলার ছেলে, AK ফজলুল হক সাহেবের ছেলে। উনি তো মুক্তিযুদ্ধের বিরোধী ছিলেন সোফারাইনো। মুক্তিযুদ্ধ তখন শুরু হয় নাই, হ্যাঁ, কিন্তু তিনি MNA হয়েছিলেন আওয়ামী লীগ থেকে। আচ্ছা, চাখারের MNA উনি। আমাদের পাড়ার, আমাদের বড় ভাই, আমরা একসাথে ক্রিকেট খেলি, উনি নটরডেম কলেজ ইকোনমিক্স পড়ান। জি জি জি। তো দৌড়ে ওনার কাছে গেলাম, MNA, মেম্বার অফ দ্য পার্লামেন্ট, সো হি ইজ আওয়ার লিডার। দৌড়ে গেলাম, 5 মিনিটের পথ, অস্ত্র নিয়ে আমি দৌড়ে গেলাম। যে হোটেল ইলিশিয়াম, এখন এটাই বোধহয় ওনাদের বাড়ি ছিল। না, এলিশিয়ামে উল্টো দিকে একটা গলি আছে, অবৈধ আসলেন, সেখানে বিরাট পুকুরালা, বিরাট বাড়ি। এলিশিয়াম ছিল হলো কাজী কাদেরের, আচ্ছা আচ্ছা, মুসলিম লীগের। জি জি জি, হ্যাঁ। তো ওনার বাসায় যাওয়ার পর উনি একদম হকচকিয়ে গেলেন, বললেন, এগুলো কি নিয়ে আসছো তোমরা? আপনাদের সঙ্গে আর্মস ছিল? আমাদের সাথে আর্মস ছিল। জি জি। আমাদের সাথে আর্মস মানে কি, ওটা তো সত্যি সত্যি আর্মসের কাছে ওটা একটা খেলনা, তখনও বুঝি নাই। আমরা মনে হচ্ছি দেওয়ালের পাশ থেকে মারবো ঠুস ঠাস করে। হ্যাঁ। তো উনি বললেন যে না, এগুলো সরায় নিয়ে যাও। আমরা কেন, মুক্তিযুদ্ধ হবে না? বলে কোনো মুক্তিযুদ্ধ না, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হচ্ছে, ডাইরেকশনস হচ্ছে এই নো কনফ্রন্টেশন, 2বার রিপিট করলেন। আর রাস্তাঘাট থেকে সব ব্যারিকেড সরায় দাও, তোমরা বাসায় চলে যাও। তখন অনেক ব্যারিকেড দিয়েছে অনেকেই, না? অনেক ব্যারিকেড, রাস্তা থেকে একটু কিছু দূর পর পরই ব্যারিকেড। জি জি জি। তোমরা ওগুলো সরিয়ে ফেলো, তোমরা চলে যাও, গিয়ে অপেক্ষা করো, কাল হরতাল, স্ট্রাইক। জি জি। আমরা চলে গেলাম। রাত্রে 11টার দিকে ট্যাঙ্ক আসলো আমাদের বাড়ির সামনে। জি জি। গিয়ে ঘুরিয়ে ইত্তেফাক অফিসের মধ্যে 3টা শেল মারলো। আর সেই আওয়াজ। তখন কি সাংবাদিকরা ছিলেন ইত্তেফাক অফিসে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তবে ওই ঘটনায় কেউ মারা যায়নি বোধহয়? মারা গেছে 20-25 জন মারা গেছে। আচ্ছা আচ্ছা। 20-25 জন মারা গেছে। আর 150-150 লোক, জনগণ এবং স্টাফ, ওরা সাংবাদিকরা সব আমাদের বাড়ির উপর দিয়ে নেমে পিছন দিকে ঢাকেশ্বরী কটন মিলসের বিরাট খোলা জায়গা, সেখান থেকে সব তাদের বাড়ি চলে গেল, সরে পড়লো ওখান থেকে। আমরা সেই রাতটা সিঁড়ি কোঠায় কাটালাম। আমরা মানে কি আপনার বন্ধু বান্ধব সঙ্গে ছিল? আমার বাবা মা, ভাই বোনরা, না যে যার যার বাড়িতে চলে গেছি আমরা। জি জি জি। আমরা কাটালাম। ওই তারপরের দিন কারফিউ, আমাদের পাশের বাড়িতে উঁকি মারলাম দেয়াল দিয়ে, ইত্তেফাক অফিসের কী দেখা যায়, দেখি যে সব আগুন আর কয়েকটা লাশ। 26 তারিখে এইভাবে কাটালাম। 27 তারিখে 26 তারিখে এভাবে কাটালেন? হ্যাঁ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় যে অ্যাটাক হয়েছে, এগুলো খবর পেয়েছিলেন আপনি? না, পাচ্ছিলাম, কিছু জানি না আমরা তখন। আচ্ছা, তখন তো কোনো মোবাইল টোবাইল যোগাযোগের মাধ্যম ছিল না, সেলফোন তো নাই তখন। হ্যাঁ, আমরা কিছু জানতাম না। এই ভয়েস অফ আমেরিকা শুনতাম, আর শুনতাম, BBC শুনতাম, কোনো কিছু শুনি নেই, কোনো কিছু। 26 তারিখ রাস্তায় বের হননি? রাস্তায় বের হয়েছে কারফিউর মধ্যে, বের হওয়ার তো উপায় নাই কোনো। তো 27 তারিখে সকালে, তারপরের দিন সকালে 2 ঘন্টার জন্য কারফিউ উঠানো হয়েছিল। তো এই 2 ঘন্টা সময় পেয়ে কারফিউ উঠানো হয়েছে। তখন তো আমাদের দেশ, তখন তো আমরা ওই দেশের নাগরিক। হ্যাঁ, যে এরকম যে হিংস্রতা, বর্বরতা, এটা আমরা কল্পনা করতে পারি নাই। আম্মা পিছন পিছন চিল্লাতে লাগলো, এই কোথায় যাস, কোথায় যাস, কোথায় যাস? আমরা বলি আসছি, কিছুক্ষণের মধ্যে আসছি, এক্ষুনি চলে আসবো বলে সাইকেল নিয়ে বের হয়ে গেলাম। বের হয়ে গেলাম সদরঘাট। হ্যাঁ, ওখান থেকে গেলাম শাঁখারীপট্টি। ভয়াবহ সব সিন, ভয়াবহ সব হিংস্রতা, বর্বরতা, মধ্যযুগীয়।
হ্যাঁ অনেক লাশ পড়ে আছে। অনেক লাশের পর লাশ, নদীতে লাশ ভেসে যাচ্ছে, এগুলো দেখে সাইকেল ঘুরিয়ে আবার এই ইয়ের মধ্যে ঢুকালাম, সাগরীপট্টির মধ্যে ঢুকে একদিক দিয়ে ঢুকে একদিক দিয়ে বেরিয়ে গেলাম। খালি দুদিকে খালি আগুন, খালি আগুন, সব বাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছে, কিন্তু হিন্দু ইয়ে বেশি ছিল ওই যে জায়গাগুলিতে, বিশেষ করে ওই জায়গাগুলি অ্যাটাক করেছে। তো অনেক অনেক সব করুণ সব সিন দেখলাম, সব লাশ দেখলাম। তো ওখান থেকেই গেলাম মেডিকেলের দিকে, জগন্নাথ হল হয়ে, ওখানেও লাশের পর লাশ, ওটা ঘুরে তাড়াতাড়ি বাসা চলে আসলাম, 2 ঘন্টার মধ্যে ফিরতে হবে। ফিরে 27 তারিখ রেডিওটা অন করলাম, একটু পরে শুনতে পেলাম উই ডিভোল্ট, আই মেজর জিয়া রহমান সাহেবের জিয়াউর রহমান ডিক্লেয়ার হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ 27 বাংলাদেশ। তারিখ কখন এটা? আমরা শুনেছি 27 তারিখ সকালে। আচ্ছা আচ্ছা হ্যাঁ। আচ্ছা, পরবর্তীতে আমরা জানতে পারলাম 26 তারিখে তিনি বলেছেন। উনি 25 তারিখ বিগত রাত্রে, জি 26 তারিখ সকালে ওনার সব ঘটনাগুলি উনি ঘটিয়েছেন। উনি যখন খবর পেলেন যে অপারেশন সার্চলাইট শুরু হয়ে গেছে এবং বাঙালিদেরকে নির্বিচারে হত্যা করছে, জি তখন উনি ডিসিশন নিলেন যে জি। তিনি উনি তখন চট্টগ্রাম ছিলেন। চট্টগ্রামে ছিলেন, একলাই নিজের ডিসিশন, কি সাহসী ডিসিশন নিলেন যে উনি প্রতিবাদ, উনি উনি বিদ্রোহ করবেন। বিদ্রোহ করবেন, জি 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 রিভোল্ট করবেন। জি তো উনি চেষ্টা করলেন, কোনো নেতাদের কাছে পৌঁছানো যায় নাকি খবরটা, অনেক অপারেটরদের কাছে চেষ্টা করে, ওই তখন তো ইয়ে দিয়ে ফোনে করতে হতো, কাউকে পেলেন না। তো ওনাকে পাঠানো হয়েছিল সোয়াত জাহাজের অস্ত্র জাহাজে অস্ত্র খালাস করতে, কিন্তু ওনার কাছে খবর চলে এসেছিল যে ওর যে পথে অপেক্ষা করছে, ওনাকে কিল করবে। কিল করে ফেলবে। ওটা শুনে উনি ঘুরে খবর পেয়ে ঘুরে চলে আসছেন। এসে ওনার যে কমান্ডিং অফিসার জাঞ্জুয়া, তাকে অ্যারেস্ট করলেন, নিরস্ত্র করলেন, অ্যারেস্ট করলেন। করে উনি ওনার সৈন্যদের কাছে বললেন যে এই ঘটনা, তোমরা কি করবে এখন, আমি চাই যে তোমরা রিভোল্ট করো। যেই কথা সেই কাজ, সোলজাররা বললেন স্যার আপনার সাথে আমরা আছি। সেই উজ্জীবিত তার সাপোর্টটা তাকে দিল। তো উনি বললেন যে ঠিক আছে, তাহলে এখন থেকে আমাদের যুদ্ধ শুরু। তখন বাজে 2:15। উনি ঘড়ি দেখলেন, বললেন যে 26 তারিখের ভোর আমরা স্বাধীনতা ঘোষণা করলাম। জি এটা হলো ফার্স্ট স্বাধীনতার ঘোষণা। পরবর্তীতে উনি ওখান থেকে যখন বের হয়ে গেলেন, উনি কালুরঘাটে গিয়ে ওই রেডিওতে করে উনি সারা পৃথিবীর জন্য জানিয়ে দিলেন যে প্রথমে 26 তারিখ অনেকটা সময়, না 27 তারিখ অনেকটা সময় উনি ওনার নামে আই ডিক্লেয়ার দি ইন্ডিপেন্ডেন্স। তো ততক্ষণে কিছু আওয়ামী লীগের নেতারা, হান্নান সাহেবের নাম আমরা শুনি, হ্যাঁ কিছু নেতারা ওনার কাছে পৌঁছেছেন, বলছেন আপনি যদি আপনার নামে দেন তাহলে এটা স্বীকৃতির অ্যাকসেপ্টেন্সটা অনেক কম হবে, আপনি যদি এটা এই শেখ মুজিবুর রহমানের নামে দেন। হ্যাঁ, তো উনি বললেন যে আমি অস্থায়ী প্রেসিডেন্ট, হ্যাঁ এই শেখ মুজিবুর রহমান এর নির্দেশে I hereby declare the independence of Bangladesh and we will fight to the last till every soldier, Pakistani soldier has been killed or removed from this soil. আমরা আমাদের দেশ মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। তো এইটা দিলেন। আমরা এই যে আমি ঘুরে আসলাম, এই যে আমাদের উপরে চাপিয়ে দেয়া হলো যুদ্ধ। তো আপনার কি তখন আর্মি, পাকিস্তানি আর্মি চোখে পড়েছিল রাস্তাঘাটে? না, যে 2 ঘন্টা বললেন যে কারফিউ উইথড্র করেছিল, না তখন পড়েনি? না, তখন আমি আর্মি জানি কি আমার এখন মনে নাই, কিন্তু আর্মি থাকলে তো একদম একদম মনেই থাকতো আমার। শেষে আপনি যুদ্ধ গেলেন কবে? আচ্ছা, এই যে আমরা ইয়েটা শুনলাম, উজ্জীবিত হলেন, আমরা উজ্জীবিত হলাম, আমরা একটা যুদ্ধে যাওয়ার একটা ব্রত আসলো আমাদের কাছে, একটা দিক নির্দেশনা আসলো, আমরা একটা ঠিকানা পেলাম যুদ্ধের। এই যুদ্ধের ঠিকানা পেয়ে আমরা সবাই, বাংলাদেশের 7.5 কোটি মানুষ, আমরা সবাই যোদ্ধায় পরিণত হলাম কোনো না কোনোভাবে। কেউ অস্ত্র হাতে নিয়ে। এটা কিন্তু জনযুদ্ধ ছিল, এটা কিন্তু একজনের যুদ্ধ না, এটা কিন্তু 1 লক্ষ মুক্তিযোদ্ধার যুদ্ধ না, এটা কিন্তু সারা বাংলাদেশের মানুষের যুদ্ধ, এক্সেপ্ট রাজাকার, আল বদর, আল শামস অ্যান্ড সাম বিহারিস। তারা পাকিস্তানকে সাপোর্ট করতে লাগলো।
এই যুদ্ধ শুরু হয়ে গেল। এই যুদ্ধের সূচনা হলো কিন্তু কিভাবে, কালুরঘাট থেকে, চিটাগং থেকে, জি জি, এই জিয়াউর রহমানের মাধ্যমে। তিনি যুদ্ধ ফর্মালি ঘোষণা করার পর, বিদ্রোহ হ্যাঁ। করার পর, উনি স্বাধীনতা হি ইজ দ্য ঘোষণা দেওয়ার পর। ফার্স্ট, প্রথম মুক্তিযোদ্ধা বাংলাদেশের। জি, এবং ওনার একটা ঘোষণার মাধ্যমে উনি আমাদের সবাইকে যোদ্ধা বানিয়ে দিলেন। আমি কবে গেলেন যুদ্ধে? আমি সেই যে যোদ্ধা হলাম, আমি আজ পর্যন্ত আমি যোদ্ধা। না, আমি মুক্তিযোদ্ধারা সবসময় আমি মুক্তিযোদ্ধা। আমি আজ পর্যন্ত আমি এটা ধারণ করি, চেষ্টা করি ধারণ করতে। হ্যাঁ, লাইফটা একটু অন্যরকম হয়ে গেল, কিন্তু আপনি তখন কোথায় পড়াশোনা করেন? আমি আহ, তখন তো নিশ্চয়ই ছাত্র আপনি। আমি ছাত্র, আমি ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারের ও ছাত্র। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমি কলেজ থেকে বাসায় আমি থাকি তখন। এই গন্ডগোলের মধ্যে কোনো ক্লাস কিচ্ছু হচ্ছে না, জি, জি, খালি দিন রাত এই সমস্ত নিয়েই, ফ্ল্যাগ বানাও, কাপড় কাটো, হ্যাঁ, এই অস্ত্র জোগাড় করো, ইয়ে হবে, যুদ্ধ হবে। তো আমরা যুদ্ধে, ওনার ডাকে আমরা যুদ্ধে জয়েন করলাম। তো এই যে উনি শুরু করে দিলেন যুদ্ধটা, জি, শেখ মুজিবুর রহমান চলে গেল, সেই জন্য আমি বলি যে 25 তারিখ রাত্রেই শেখ মুজিবুর রহমানের সব শেষ এবং জিয়াউর রহমানের সব শুরু। উনি একটা সেক্টর কমান্ডার হলেন, যুদ্ধ করলেন, যুদ্ধে আহত হলেন, জি। হ্যাঁ, তারপরে যুদ্ধের মাধ্যমে দেশটা স্বাধীন হলো। আর আমরা এই বিভিন্নভাবে, বিভিন্ন ফর্মে আমরা যুদ্ধে লিপ্ত হলাম। তা আপনি প্রথম কোথায় গিয়েছিলেন? আমি প্রথমবার একবার গিয়ে আমি বুঝতে পারিনি। হ্যাঁ, আমি ওই বর্ডারে গিয়েছিলেন? হ্যাঁ, বর্ডারে গিয়েছিলেন? না, বর্ডার পর্যন্ত যেতে পারিনি। আমি বরিশাল পর্যন্ত গিয়েছিলাম লঞ্চে, মাদারীপুর হয়ে, তারপরে আবার ফেরত চলে এসেছি। এসে এপ্রিল মাসের 18 তারিখে জি, যখন আমরা খবর পেলাম যে আমার বন্ধু মঞ্জুর, পরে মেজর মঞ্জুর, বাংলাদেশ আর্মির বীর প্রতীক, এখন আমেরিকায় থাকে, ও ওর বড় ভাই মেজর আক্তার, তখন ক্যাপ্টেন আক্তার, ডাক্তার একজন, জি। হ্যাঁ, তারা এই খালিদ মুশারফের সাথে, হ্যাঁ, কিশোরগঞ্জ হয়ে বর্ডার ক্রস করে ওরা চলে গেছেন আগরতলা। আচ্ছা তা আচ্ছা। আমাদের ডেস্টিনেশন হলো আগরতলা। আমি আপনার আমার পারিবারিক সম্মতি ছিল? না 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 পালিয়ে না, গিয়েছিলেন? সবাই, আমরা 4 ভাই পালিয়ে গিয়েছিলাম। আপনার 4 ভাই মুক্তিযোদ্ধা? 4 ভাই মুক্তিযোদ্ধা, 4 ভাই পালিয়ে গিয়েছিলাম। একজন তো শহীদ হয়েছে। একজন আমার বড় ভাই সবচেয়ে বড় শহীদ হয়েছে, আর আমার মেজো ভাই, সে ওই লেফট পলিটিক্স করতো, ও চলে গেল রংপুর। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমি চলে গেলাম আগরতলায়, ত্রিপুরায়, আর আমার ছোট ভাই বাসায় রেখে গেলাম, ও বাসা থেকে পরে পালিয়ে গেল। আচ্ছা আচ্ছা। ওনার তো বয়স অনেক কম ছিল আমার ধারণা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর কত হবে, 16, আচ্ছা আচ্ছা। 15-16। জি, তো আমরা বের হয়ে গেলাম। যুদ্ধ ওই কলকাতায় পৌঁছালাম। ও আপনি আগরতলা বর্ডার দিয়ে গেলেন? না, আমি ওই মঞ্জুরের দেশের বাড়ি ছিল কলকাতা, ওর দাদা বাড়ি কলকাতা। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো আমরা চিন্তা করলাম আর কলকাতায় পৌঁছাবো আগে আমরা, ওর দাদা বাড়ির ওখানে গিয়ে, হ্যাঁ, তারপরে আমরা আগরতলা যাব। আচ্ছা আচ্ছা। অ্যাজ প্ল্যান্ড আমরা ওই ঢাকা থেকে মুন্সিগঞ্জ থেকে মাদারীপুর হয়ে বরিশাল তখন তো দিয়ে, দুর্গম ছিল হ্যাঁ, সব, যাওয়া হ্যাঁ, খুব টাফ ছিল। খুব টাফ। আমরা পিরোজপুর থেকে বাগেরহাট হয়ে সাতক্ষীরা দিয়ে আমরা ঢুকলাম কলকাতা, ওই পারে বসিরহাট। জি, জি। কলকাতায় আমরা ট্রেন নিয়ে, যেতে পথে কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি হয়নি? হ্যাঁ, অনেক অনেক অ্যাডভেঞ্চার, অনেক 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 মজার অনেক মজারও কথা এবং কঠিন কষ্টেরও কথা। তো আমরা কলকাতা গিয়ে পৌঁছালাম। কলকাতা গিয়ে হুগলিতে আমরা থাকলাম 2-3 দিন, থেকে আমরা কলকাতায় আসলাম। হুগলি তো একটু কলকাতার বাইরে বোধহয়। হ্যাঁ, 1 ঘন্টার পথ কলকাতা থেকে, 1 ঘন্টার কম। শরৎচন্দ্রের জন্মস্থান কিন্তু হুগলি। কার? শরৎচন্দ্র। শরৎচন্দ্রের হুগলি না? দেখুন। ফেভারিট রাইটার আমার। জি জি জি। হ্যাঁ, তো হুগলিতে থাকলাম, থেকে আমরা ওখানে একটা পাস জোগাড় করলাম আমাদের 3 জনের জন্য, যে আমরা ট্রেনে করে আমরা 3 জন মানে আপনারা 3 ভাই? না, 3 বন্ধু। আপনি আমরা আলাদা হয়ে গেছি সবাই। আপনি মঞ্জুর আমি সাহেব, মঞ্জুর আর মেজবাউদ্দিন হাশমি, ডাকনাম শেলি, জি, আমার জি। ক্লাস ফ্রেন্ড। ও পরে ইকোনমিক্সে পিএইচডি করে এবং আমেরিকায় অনেক দিন প্রফেসরি করতো, এখন ব্র্যাকে ও ইকোনমিক্স আচ্ছা, পড়ায়, জি জি। মুক্তিযোদ্ধা। তো আমরা 3 জন
চলে গেলাম কলকাতা। কলকাতা গিয়ে তো ও শেলি থেকে গেল, ওর বাড়ি ছিল সাতক্ষীরা, আচ্ছা আচ্ছা ও সাতক্ষীরা থেকে গেল। আচ্ছা, আর গেল না ওপার আর? আর আমরা দুজন না, ওপার তখন যাইনি, হ্যাঁ পরে গেল। আমি আর মঞ্জুর আমরা চলে গেলাম, গিয়ে আমরা দুজন একটা পাস নিয়ে কলকাতার থেকে আমরা এই দার্জিলিং হয়ে, এই লামডিং হয়ে আমরা আগরতলা গেলেন? আগরতলা পৌঁছালাম। না, এই কলকাতা যখন গেলেন কোন নেতার সাথে কি দেখা হয়েছিল? হ্যাঁ হ্যাঁ আমাদের হ্যাঁ নেতৃবৃন্দ হ্যাঁ অনেকে হ্যাঁ, ছিলেন, সব নেতার সাথে দেখা হয়েছে, অনেক নেতার সাথে দেখা হয়েছে। যারা ছাত্রলীগ করতেন, যেমন ধরুন হ্যাঁ, ছাত্রলীগ শেখ করতেন। মনি সাহেব ছিলেন। হ্যাঁ হ্যাঁ, তোফাজ্জল আহমদ ছিলেন। ওনারা আগরতলা হেডকোয়ার্টার। জি জি জি। কিন্তু আমার সাথে দেখা হলো ওবায়দুর রহমানের সাথে, হ্যাঁ তাজউদ্দিন সাহেবের সাথে, এই নজরুল সাহেবের সাথে, জি, হ্যাঁ জি, 8 জি। নম্বর থিয়েটার রোড ওনাদেরকে দেওয়া হয়েছিল অফিস হিসেবে, ওখানে দেখা হতো। তো ওখানে আমরা কলকাতায় কয়দিন ছিলেন? 7 দিনের মতন ছিলাম। তারপর চলে গেলেন আগরতলা? তারপর চলে গেলাম আমরা এটা তো আগরতলা। দীর্ঘ পথ। দীর্ঘ পথ, সেই খুব অ্যাডভেঞ্চারাস পথও এটা। তারপরে গেলাম ওখান থেকে একটা জায়গার পর, করিমগঞ্জের পর আর কোনো কানেকশন নাই, কোনো ট্রেন লাইন নাই, তো পাহাড়ি রাস্তা, ওর মধ্যে দিয়ে ট্রাক যায়। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। তো ট্রাকে চড়ে আমরা আগরতলা পৌঁছালাম। আগরতলা থেকে একটা জিপ নিয়ে আমরা সোনামুড়া আসলাম, বর্ডারে, যেখানে বাংলাদেশ আর্মি ক্যাম্প করেছে। ওই আর্মির চিফ কে ছিলেন? খালিদ মোশাররফ খালেদ সাহেব? মুশাররফ সাহেব ছিলেন, আর জি। তার টুআইসি ছিলেন হায়দার ভাই। জি জি হ্যাঁ, জি। তো সেখানে আমরা আখতার ভাইকে পেলাম। আখতার ভাই আমাদেরকে আখতার ভাই ধরলেন, মানে? মানে মঞ্জুরের বড় ভাই, ওই জি, যে জি, বললাম জি, 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 ডক্টর জি। আখতার। হুম। তো আখতার ভাইকে পেয়ে আমরা হায়দার ভাইয়ের কাছে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর আমরা জয়েন করলাম। তখন আমরা ওখানে 150 ঢাকার থেকে যাওয়া ইয়াং ছেলেদেরকে পেলাম। অনেকেই চিনতেন? অনেকের সাথে পরিচয় ছিল। তারা আমাদের পাড়ার ছেলে, ঢাকার অন্য জি, অন্য জি, জায়গার জি। ছেলে, মায়া, মায়া মানে মফস্বল হোসেন চৌধুরী মফিজুল মায়া? চৌধুরী মায়া, গাজী দস্তগীর, জি। মানু, এবং এরকম পরিচিত অনেকের সাথে দেখা খোকা হলো। ভাই কি ছিলেন আপনাদের সঙ্গে? খোকা ভাই আর সাদেক 1 হোসেন মাস 1.5 মাস পরে আসলো। আচ্ছা 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 এদিক দিয়ে খোকা ভাই আমাদের জুনিয়র। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, মুক্তিযোদ্ধা হিসেবে? মুক্তিযোদ্ধা হিসেবে জুনিয়র। জি। উনি এটা নিয়ে আমরা হাসি ঠাট্টা তামাশা করেছি অনেক। আচ্ছা আচ্ছা। তো আমরা ওই আমাদের গাছ কাটলাম, ইয়ে করলাম, টেন্ট বানালাম, গাছ কেটে আমাদের থাকার জায়গা করলাম। ওখানে কি ট্রেনিং নিলেন? হ্যাঁ, ওখান থেকে আমরা ট্রেনিং নিলাম। কতদিনে? আমাদের 2 সপ্তাহ। আর্মস চালানো শিখেছিলেন তখন? হ্যাঁ, আমি তখন আম চালানো শিখলাম, আচ্ছা আচ্ছা গ্রেনেড মারা শিখলাম। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তারপরে আমরা ওই লাইট মেশিন গান, এলএমজি ইয়ে করা শিখলাম। তারপর আবার ঢাকা, বাংলাদেশে ঢুকলেন কখন? বাংলাদেশে প্রথমবার ঢুকলাম এপ্রিল মে শেষের দিকে। ওই মাসটা লাগলো তখন আমাদের। ক্র্যাক প্লাটুন হয় না? না, তখন ক্র্যাক প্ল্যাটুন হয়নি। জি জি। তখন আমাকে প্রথমবার পাঠালো খালিদ মুশাররফ সাহেব। এমনিতে আমরা যেহেতু আমরা প্রথম আমাদের সাথে তখনই আমাদের মধ্যে একটা ইন্টারাকশন হয়ে গিয়েছিল। জি। হ্যাঁ, আমাদেরকে কাছে নিয়েছিলেন ওনারা। জি, তো জি, জি। আমাকে প্রথমবার পাঠালেন কিছু ইনফরমেশন নিয়ে আসতে, কাগজপত্র নিয়ে আসতে, আর একজন আর্মি অফিসারকে। হ্যাঁ, ওখানে কজন আসলেন আপনারা? আমি ঢাকায়, আমরা 3 জন আসছিলাম আচ্ছা আচ্ছা। প্রথমবার। জি জি। প্রথমবার তো এসে আমি ফেরত গেলাম। আসতেও তো অনেক ঝামেলা হয়েছে নিশ্চয়ই? অনেক ঝামেলা। জি তো জি। তখন একদম বিহারি হিসেবে মুভ করতাম, জি। উর্দু বলতে পারতাম। ও আচ্ছা হ্যাঁ আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। তো আর তখন না, একবার মুক্তিযুদ্ধ জয়েন করে ফেলেছি না, তখন আর পিছু হটার তো কোনো ইয়ে নাই, চিন্তাও নাই। আর কোনো সময় চিন্তা করি নাই যে কি করছি আমরা, কত জি। ডেঞ্জারাস এই ব্যাপারটা। সেকেন্ডের মধ্যে হত্যা হয়ে যেতে পারে, সেকেন্ডের মধ্যে মারা যেতে পারি। আর তখন বাংলাদেশের অবস্থাটা এরকম, বিশেষ করে ঢাকার, যে কোনো পুরুষ যদি বাইরে যায় ও ফিরে আসবে নাকি সেটা কোনো গ্যারান্টি ছিল না। মুক্তিযুদ্ধের নানা ঘটনাবলী শুনলাম, এমনও ঘটনাবলী শুনলাম যেগুলো আমাদের জানা ছিল না। আমরা চাই মহান মুক্তিযুদ্ধের চেতনা বাংলাদেশ সমুন্নত থাকুক, মুক্তিযুদ্ধের চেতনা দেশ পরিচালিত হোক, এই আশাবাদ ব্যক্ত করে আমাদের আজকে আলোচনা শেষ করছি।